হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা কোচবিহার পঞ্চনবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর আর মাইনর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়া আছে খুব সুন্দর করে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে তার অবদান কতটা, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে পুরো বিস্তৃতভাবে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কতটা, সেই সম্পর্কে। কি বলছে, বাংলার গদ্য সাহিত্য বিকাশ হয়েছিল, বাংলা গদ্য সাহিত্য শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। তো আমরা যদি দেখি বাংলা গদ্য সাহিত্যের আর কি আধুনিক যুগ যে রয়েছে সেটার কিন্তু বিকাশ হতে শুরু করেছিল দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। তার মধ্যে প্রতিষ্ঠান দুটির নাম হচ্ছে, একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ আর আরেকটি হচ্ছে শ্রীরামপুর মিশন, যার হাত ধরে কিন্তু বাংলা যে আধুনিক সাহিত্য সেটা কিন্তু বিকাশ হতে শুরু করে। এবং কি বলছে, বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এই দেশের ভাষা ও সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে তুলেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। আর তাদের আসল উদ্দেশ্য কি ছিল, বিদেশ থেকে যে সিভিলিয়ানরা আসছিল তারা ভেবেছিল যে এই দেশের যে শিক্ষা রয়েছে সেটাকে আরো উন্নত করবে, সেই কারণে কিন্তু তারা এই শিক্ষা প্রতিষ্ঠান দুটি গড়ে তুললো। এবং কি বলছে, কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল বাঙালি পণ্ডিতদের, কেননা এদেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে তাদের সেই পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না। সেই কারণে কিন্তু এই বাংলার যে পণ্ডিতরা ছিল তাদেরকে কিন্তু সেই কলেজ যে রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এবং কি বলছে যে তবে এদের মধ্যে দিয়ে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ কিন্তু খুব সহজ হয়েছিল, মানে এই প্রতিষ্ঠান দুটিকে কেন্দ্র করে এর মাধ্যমে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ আরো বেশি সহজ হয়ে উঠেছিল। তারপর কি বলছে দেখো, যে ফোর্ট উইলিয়াম কলেজ পাওয়া যায় তিনজন উল্লেখযোগ্য পণ্ডিত। এই তিনজন উল্লেখযোগ্য পণ্ডিত, এই জায়গাটা যে বলছি তোমরা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজের তিনজন উল্লেখযোগ্য পণ্ডিতের আমরা নাম পেয়ে থাকবো। তার মধ্যে তিনজনের নাম, প্রথমে রয়েছে উইলিয়াম কেরি, তারপর রয়েছে রামরাম বসু, তারপর রয়েছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এরা তিনজন ছিল ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত পণ্ডিত বা উল্লেখযোগ্য পণ্ডিত। কি বলছে, উইলিয়াম কেরি নামে দুটি গ্রন্থ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, প্রথমে চলে যায় উইলিয়াম কেরি, যেখানে আমরা দেখবো তার লেখা দুটি গ্রন্থ। তার মধ্যে একটা রয়েছে কথোপকথন, সালটা দেখো সাইডে দেওয়াই আছে, 1801 সালে। তারপরে রয়েছে ইতিহাসমালা। এই দুটি গ্রন্থ কিন্তু উইলিয়াম কেরি সাহেব যে রয়েছে তিনি কিন্তু লিখেছেন। এবং কি বলছে, কথোপকথন গ্রন্থে সংলাপের ঢঙে লেখা ছিল। আমরা দেখবো কথোপকথন গ্রন্থ, তার সঙ্গে যেটা সংলাপের ঢঙে লেখা ছিল এবং গ্রাম্য জীবনের বিবিধ বিষয় নিয়ে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন কেরি সাহেব। যেমন বলছে স্ত্রীলোকের কথোপকথন, তার সঙ্গে ভোজনের কথা, তারপরে হাটের বিষয়, জমিদারের রায়ত, এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু তিনি তার এই গ্রন্থটি লিখেছিলেন। এবং বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ ও যুক্তির বাহন হিসেবে কিন্তু গ্রন্থটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, তারপর কি বলছে, অন্যদিকে আমরা দেখবো কেরি সাহেব যে ইতিহাসমালা গ্রন্থ, দুটা গ্রন্থ তিনি লিখেছেন, যেখানে ইতিহাসমালা গ্রন্থের মধ্যে প্রাচ্য তার সঙ্গে পাশ্চাত্যের নানা অনুবাদমূলক গল্প কিন্তু এখানে স্থান পেয়েছে। তবে সবই কিন্তু আমরা দেখবো সরস, তার সঙ্গে সহজ সরল। আসলে কেরি সাহেব মানুষের গল্পের ভাষা আয়ত্ত করে দিতে চেয়েছিলেন, মানে তার উদ্দেশ্য ছিল যে গল্পের ভাষাগুলো সেগুলো সহজ সরলভাবে মানুষকে আয়ত্ত করে দেওয়া, তাদের যাতে পাঠ করতে সুবিধা হয়। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, উইলিয়াম কেরি সম্পর্কে বললাম। তারপর দ্বিতীয় আছে রামরাম বসু। তার নামে আমরা আবার দুটি গ্রন্থ পেয়ে থাকবো। একটা রয়েছে রাজা প্রতিবাদিত্যের চরিত্র, দেখো একটা রয়েছে রাজা প্রতিবাদিত্যের চরিত্র, সালটা 1801 সালে। তারপরে রয়েছে লিপিমালা 1802। তো রাজা প্রতিবাদিত্য চরিত্র যে রয়েছে রামরাম বসুর লেখা, এর মধ্যে আমরা দেখবো এই গ্রন্থটি
বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ, ঠিক আছে। তার সঙ্গে এটা কিন্তু বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ ছিল রামরাম বসুর রাজা প্রতিবাদিত্য চরিত্র, যেখানে ইতিহাসের প্রতিবাদিত্যকে সামনে রেখে লেখক কল্পনা ও জনশ্রুতিকে এমন এক কাহিনী গড়ে তুলেছিল যা যা থেকে গল্পের ভাষা বোঝা যায়। আসলে এইসব গ্রন্থ লেখা হয়েছিল বাঙালির এক আদর্শ শিক্ষা দিতে, মানে বাঙালি সমাজ যে রয়েছে সেটাকে একটা আদর্শ শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তিনি এই গ্রন্থগুলি লিখেছিলেন। এবং কি বলছে, লিপিমালা দ্বিতীয় গ্রন্থ আমরা দেখলাম। লিপিমালা তিনি দুটি গ্রন্থ লিখেছেন। যে লিপিমালা পত্র রচনার ঢঙে লেখা, অনেকগুলি পত্র যেখানে রয়েছে, যেমন বলছে দক্ষযজ্ঞের কথা, তারপরে নবদ্বীপে চৈতন্যের কথা, যেখানে গঙ্গা অবতরণের কথা, তার সঙ্গে পৌরাণিক ঘটনাকে সামনে রেখে কাহিনী কিন্তু গড়ে তুললেও যেখানে মুসলিমরা যে রয়েছে তাদের পরিচয় কিন্তু আমরা সেখানে পেয়ে থাকবো। তাই সুকুমার সেন বলেছিল যে লিপিমালার গদ্যরীতি আরো সহজ এবং মুখে ভাষার বেশ কাছাকাছি। তার সঙ্গে এই লিপিমালার গদ্যরীতিটাও কিন্তু আরো সহজ ছিল এবং মুখের ভাষার কিন্তু কাছাকাছি ছিল রামরাম বসুর লেখা এই দুটি গ্রন্থ, ঠিক আছে। তারপর কি রয়েছে, তারপর তৃতীয় যে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত, মানে তিনজনের মধ্যে যদি আমরা বলি শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিল, তিনি কিন্তু ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাই বলছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থগুলি হচ্ছে 32 সিংহাসন, তারপর রয়েছে হিতপ্রদেশ, তারপর রয়েছে রাজাবলী, তারপর রয়েছে প্রবোধচন্দ্রিকা। তো তিনি অনেকগুলি গ্রন্থ কিন্তু লিখেছেন, যেখানে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32 সিংহাসন গল্প শুনিয়েছিলেন। সিংহাসনের গল্প গ্রন্থে যেখানে তিনি সেটা লিখেছেন, তবে গদ্যের সরসতা সহজেই লক্ষ্য করা যায়, মানে তার গদ্যের যে সরসতা সহজ সরল ভাষায় লেখা ছিল সেটা কিন্তু আমরা খুব সহজেই লক্ষ্য করতে পারবো। এবং কি বলছে, অতীত ও সেকালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী। তার সঙ্গে রাজাবলী গ্রন্থ যে রয়েছে অতীতের ইতিহাস, তারপরে সেকালের যে ইতিহাস রয়েছে সেটাকে মিলিয়ে কিন্তু তিনি তার এই রাজাবলী গ্রন্থটি লিখেছেন। তারপর দেখো সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে কি বলছে, যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাহাতে কিন্তু আর সন্দেহ নেই, মানে তার লেখা এই গ্রন্থটি বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম একটা ধারাবাহিক ইতিহাস, সেটা বলতে কিন্তু আর কি কোনো সন্দেহ নেই। কি বলছে, ব্যাকরণ, অলঙ্কার, ইতিহাস নিয়ে প্রবোধচন্দ্রিকা গ্রন্থ গড়ে উঠেছে। তার সঙ্গে প্রবোধচন্দ্রিকা যে গ্রন্থটি লিখেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যেখানে ব্যাকরণ, তারপরে ইতিহাস, ঠিক আছে, ছন্দ, এই সব জিনিস নিয়ে কিন্তু তিনি তার এই গ্রন্থটি গড়ে তুলেছিলেন। বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় প্রথম ছিলেন গদ্যশিল্পী, ঠিক আছে, যথার্থ গদ্যশিল্পী, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। মানে বিদ্যাসাগর যে আছেন তার পূর্বে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে কিন্তু বাংলা গদ্য সাহিত্যে একজন যথার্থ শিল্পী বলে কিন্তু আর কি উল্লেখ করা হতো, ঠিক আছে। কি বলছে, ইংরেজরা নিজেদের সুবিধার্থে এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুললেও আখেরে আমরা দেখব লাভ হয়েছিল বাঙালি এবং বাংলা সাহিত্যে, যেখানে বাংলা গদ্য হাঁটতে শুরু করেছিল। সেই পথের পরবর্তীকালে আমরা পেয়েছিলাম রামমোহন রায়, তার সঙ্গে বিদ্যাসাগরকে, নইলে কিন্তু আমরা দেখতাম বিদ্যাসাগরের যাত্রাপথ বোধহয় অনেকটা কঠিন হতো। তো এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ করতে শুরু করেছিল, ঠিক আছে। পুরো ডিটেলসে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে সেই ফোর্ট উইলিয়াম কলেজের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম। আজকের ক্লাসের আলোচনা তাহলে আমার এতটুকুনি থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।